ঢাবিতে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা, রঙের উৎসব আর ঐক্যের বার্তা। বাংলা নববর্ষ 1432-কে ঘিরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বর্ষবরণের অন্যতম আকর্ষণীয় প্রতীকৃত আয়োজন, বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। ঐতিহ্যগতভাবে চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রা যেন এবারও নতুন বছরে বাঙালি প্রাণের উচ্ছ্বাস ও সংস্কৃতির রং ছড়িয়ে দিয়েছে চারপাশে। 14 এপ্রিল অর্থাৎ সোমবার সকালে 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মূল ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। হাজারো মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা। রঙিন মুখোশ, নানান মুফিট ও বিশাল কাঠামোগত শিল্পকর্মে সাজানো মিছিলটি শহরের রাজপথ জুড়ে তৈরি করেছিল এক অন্যরকম উৎসবের আভা। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান এই স্লোগান ধারণ করে শিল্পীরা তৈরি করেছিল প্রতিকৃতি এক মুখাকৃতি, যা ফ্যাসিবাদের রূপকে চিত্রায়িত করে। তার গলায় জুতার মালা পরিয়ে দিয়ে প্রতিবাদের এক দৃঢ় বার্তা দিয়েছে তারা। সামাজিক সচেতনতা এবং রাজনৈতিক বার্তাবাহী এমন শিল্পকর্ম উপস্থিত জনতার মনোযোগ কেড়ে নিয়েছে মুহূর্তেই। শোভাযাত্রার রুট ছিল চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে আবারও চারুকলা গিয়ে শেষ হয়। পুরো পথ জুড়ে মানুষের ঢল, শিল্পের বাহার আর সংস্কৃতি গর্ব যেন মিলেমিশে একাকার। শোভাযাত্রায় অংশ নেওয়া বিশাল মুখোশ ও মফিদগুলোর মধ্যে ছিল বাঙালির প্রাণের ইলিশ, বাঘ, ঘোড়া, হাতি, তরমুজ এবং পরিবেশ সচেতনতার বার্তা বহনকারী পানি লাগবে পানির প্রতিকৃতি। লোকজ ধাঁচের এসব শিল্পকর্ম বাঙালির শিকড়কে যেন বারবার মনে করিয়ে দেয়। বিভিন্ন বয়সী মানুষ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, প্রিয়জন, বন্ধু কিংবা পরিবারের সঙ্গে অংশ নিয়েছেন এই শোভাযাত্রায়। সবাই একসঙ্গে মিলিত হয়ে উদযাপন করছেন বাঙালির প্রাণের নববর্ষ। রাস্তা জুড়ে চলছে হাসি, আড্ডা, গান আর ছবি তোলার আনন্দময় মুহূর্ত। এবারের উৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল নজরকাড়া। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ পুরো রুট জুড়ে ছিল নিবিড় নজরদারি, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নববর্ষের এই শোভাযাত্রা আবারও প্রমাণ করেছে সংস্কৃতি কখনোই থেমে থাকে না। সমাজ ও রাষ্ট্রের যে কোনো সংকটে মানুষ একত্রিত হয়ে নিজের মাটি, ভাষা এবং ঐতিহ্যকে ধারণ রাখতে বর্ষবরণের এই শোভাযাত্রা তাই কেবল আনন্দ নয়, প্রতিবাদেও এই নান্দনিক রূপ তৈরি হয়েছিল। আপনার কি মনে করেন, খুনি হাসিনার মুখাকৃতি জুতার মালা পরানো উচিত ছিল নাকি ছিল না? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। নির্বাচন না দিলে কোরবানির ঈদের পরেই কঠোর আন্দোলনে বিএনপিকে নামার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। ভিডিও বার্তায় বলেছেন তারেক রহমান, নির্বাচন সময় মতোই হতে হবে আর সংস্কারও চলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ ভিডিও বার্তায় বলেছেন, নির্বাচন এবং সংস্কার এই দুইটি বিষয় পরস্পর বিচ্ছিন্ন নয়, বরং দুটি চলমান ও সমান্তরাল প্রক্রিয়া। একটির জন্য আরেকটি স্থগিত রাখা যায় না। 14 এপ্রিল অর্থাৎ রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তারেক রহমান সরাসরি বলেছেন, আমরা বিশ্বাস করি এবং সে বিশ্বাস থেকেই বলি, নির্বাচন এবং সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতো। তিনি ইঙ্গিত করেন, কিছু রাজনৈতিক শক্তি মুখে বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন, অথচ বাস্তবে তারা নির্বাচন ঠেকানোর চেষ্টায় লিপ্ত। তার ভাষায়, আমরা অনেকে দেখেছি মুখে বলেছে আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক বিপরীত কাজটি করছে। সংস্কারের অগ্রদূত হিসেবে বিএনপি। তারেক রহমানের দাবি করেছেন, বিএনপি বাংলাদেশের সংস্কারের মতো প্রস্তাবক। বিএনপির অনেক আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছে। সে সময়টা বিএনপির দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে, মহাসচিব সহ শীর্ষ নেতারা জেলা, হাজার হাজার নেতাকর্মী কারাবন্দী বা গায়েবী মামলায় অভিযুক্ত ছিলেন। ঘরবাড়ি ছাড়া লাখো নেতাকর্মী, তখনও আমরা সংস্কারের কথা বলেছিলাম। তিনি প্রশ্ন তুলে বলেন, আজ যারা জোর গলায় সংস্কারের কথা বলছেন তারা তখন কোথায় ছিলেন?
শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কারের কথা কি তারা বলার সাহস পেয়েছিল? আন্দোলন ও ত্যাগের তুলনা টানলেন তারেক রহমান। তারেক রহমান তার বক্তব্যে আন্দোলনকালীন বিএনপি নেতাকর্মীদের দুঃসহ অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। বলেন, আজ যারা খুব শর করে সংস্কারের কথা বলছেন তাদের কয়েকজনের নাম গায়েবী মামলা হয়েছে, কয়েকজনের ঘরবাড়ি ভাঙা হয়েছে, কয়েকজন আদালতের বারান্দায় বছরের পর বছর ঘুরে বেরিয়েছেন। এই প্রশ্নগুলো ছুড়ে দিয়ে তিনি স্পষ্ট করেন, বিএনপির আন্দোলন ও ত্যাগের রাজনীতি কেবল একদিকে মুখের কথা নয়, এটি মাঠের বাস্তবতা ও দীর্ঘ লড়াইয়ের ফসল। একদিকে ভোটের অধিকার, অন্যদিকে স্বার্থান্বেষী নাটকীয়তা। তারেক রহমানের ভাষায়, যারা এখন সংস্কার নিয়ে নাটক করছেন তারা মূলত সময় ক্ষেপণ বা বিভ্রান্তি তৈরি করেছেন, এসবই করছেন। আমরা মনে করি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বেশি জরুরি। এজন্য নির্বাচন সময় মতো হওয়া দরকার, সংস্কার চলবে নিজের গতিতে। রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে বার্তার তাৎপর্যতা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন তারেক রহমানের এই বক্তব্য মূলত একটি কৌশলগত অবস্থান তুলে ধরেছেন, যেখানে বিএনপি নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে তবে সংস্কারকেও একবার অস্বীকার করছে না। এটি একটি ভারসাম্যমূলক বার্তা যা জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা বাড়াতে পারে। ডক্টর ইউনূস হচ্ছেন বাংলাদেশের খামেনি, নতুন যুগের দিশারি হবেন ইউনূস। সূর্য যখন মধ্যাকাশে তখন ঢাকার একটি পুরনো মসজিদ থেকে জুমার নামাজ শেষে মানুষের ঢল নামাচ্ছে রাস্তায়। শিরীষ গাছের ডালে বসে থাকা পাখিরা যেন সময় সাক্ষ্য দিয়ে গান গাইছে। পুরনো একটা দালানের ছাদে দাঁড়িয়ে তরুণ আরিফ আকাশের দিকে তাকিয়ে থাকে। তার হাতে একটা ইতিহাস ঘেঁষা বই, ইরানের বিপ্লব ও খামেনি। পৃষ্ঠা উল্টাতে উল্টাতেই তার মনে পড়ে যায় কিভাবে একজন নেতা শুধু আদর্শের ভিত্তিতে বদলে দিয়েছেন গোটা একটা জাতির ভবিষ্যৎ। খামেনি ছিলেন তেমনই একজন নেতা যিনি কেবল রাজনৈতিক ক্ষমতা অর্জন করেননি, তার আদর্শ, তার নৈতিক অবস্থান পুরো একটি দেশের সত্তাকে গড়ে দিয়েছিল। আরিফ ভাবছে, বাংলাদেশের জন্য কি এমন একজন মানুষের প্রয়োজন নেই? তার চোখে ভেসে ওঠে আরেকটি মুখ, প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি শুধু একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ নয়, তিনি একজন যুগান্তকারী ভাবনার মানুষ, যে ভাবনা শুধুই তত্ত্বে সীমাবদ্ধ নয়, বাস্তব জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। গ্রামীণ ব্যাংকের মডেল বিশ্বজুড়ে সম্মান পেয়েছে, তার হাত ধরেই বাংলাদেশের 90 লাখ নারী পেয়েছেন অর্থনৈতিক মুক্তি। 2024 সালের 5 আগস্টে দেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। ছাত্র জনতার গণজোয়ারে পতন ঘটে একদলীয় সরকারের। মানুষের রক্ত ও চোখের পানিতে ভিজে সেই দিনটি দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে জায়গা করে নেয় ইতিহাসের পাতায়। কিন্তু ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক মঞ্চে আবারও আসে সেই পুরনো চেহারা, অভ্যন্তরীণ কোন্দল, ক্ষমতা লোভ আর জনবিচ্ছিন্ন নেতৃত্ব। এই শূন্যতার মধ্যে নাম ঘুরে ফিরে আসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বর্তমান সংকটে তিনি যেন এক সম্ভাবনাময় আলো। তার সামাজিক ব্যবসা মডেল এখন 15টি দেশে বেশি কার্যকর। তার নেতৃত্বে 2025 সালের ঈদ ছিল ইতিহাসের সবচেয়ে সাশ্রয়ী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, চাঁদাবাজির অবসানে ও অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে তার অবদান অনস্বীকার্য। বিশেষভাবে নজর কাড়ে তার নেতৃত্বে গঠিত বিনিয়োগ বোর্ড, যেখানে স্থান পেয়েছে উদয়ীমান মেধাবী আশিক চৌধুরীর মতো অর্থনীতিবিদরা। এমন নেতৃত্ব শুধু অর্থনৈতিক নয়, জাতিকেও স্বপ্ন দেখায়। দেশ জুড়ে মানুষ আজ এক নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতীক্ষায়। 5 আগস্টের আন্দোলনের পর তরুণদের মধ্যে ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিরোধমূলক মনোভাব বেড়েছে। সীমান্ত হত্যা, পানি বন্টন, অর্থনৈতিক নির্ভরতা, সব ক্ষেত্রেই তারা খুঁজেছে একজন কণ্ঠস্বর যিনি আপোষহীনভাবে বাংলাদেশের পক্ষে দাঁড়াতে পারেন। প্রফেসর ইউনূস আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মুখ। তার নীতি নির্ধারণের ভয় নেই, সংকোচও নেই। তিনি কথা বলেন গ্লোবাল লিডারদের সঙ্গে, কিন্তু ভাবেন গ্রামের মানুষকে নিয়ে। এমন নৈতিক শক্তির মানুষ রাজনীতির ময়দানে থাকুক বা না থাকুক, জাতির দিক নির্দেশনায় তার মতো একজন নৈতিক কম্পাস প্রয়োজন। ইরানের আয়াতুল্লাহ খামেনি যেমন সরাসরি শাসন ক্ষমতায় না থেকে দেশের নৈতিক গাইডলাইন নির্ধারণ করেছিলেন, বাংলাদেশ কি এমন একজন গ্রহণ করতে প্রস্তুত? এক জরিপে দেখা গেছে বাংলাদেশে 68 তরুণ কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করে না, তারা চায় নতুন ধাঁচের নেতৃত্ব।
আদর্শ ভিত্তিক, নিরপেক্ষ এবং বাস্তবমুখী। এই তরুণরাই আজ জাতির ভবিষ্যৎ, আর তারা একজন আলোকবর্তিকাকে খুঁজছেন, যিনি তাদের স্বপ্নে সাহস যোগাবেন। আর এই ছাদে দাঁড়িয়ে মনে মনে একটি প্রশ্ন করে, ইউনূস কি হবেন সে সুপ্রিম গাইড, একজন নৈতিক রক্ষাকর্তা, যিনি নেতৃত্ব দেবেন না কিন্তু পথ দেখাবেন? সময়ের উত্তর হয়তো সামনে আসবে। তবে এই কথা নিশ্চিত, এই বাংলাদেশ এখনও আর আগের মতো নেই। এখানে স্বপ্ন দেখে এক নতুন প্রজন্ম, আর তারা কেবল প্রতিশ্রুতি নয়, নির্ভরতা খোঁজে। আপনার মতামত কি? আপনারা কি দ্রুত নির্বাচন চান, নাকি ডক্টর ইউনূস আরও 5 বছর থাকুক সেটা চান? কমেন্টে আপনার মূল্যবান ভোটটি দিয়ে ডক্টর ইউনূস স্যারকে জয়ী করুন। ধন্যবাদ।